আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন লাইভ ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞান তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ এবং আমার পরিচয় হচ্ছে আমি আছি বুটেক্সে এইচএসসি 17 ব্যাচ এবং কলেজ ছিল নর্ডাম কলেজ। তো চলো আমরা শুরু করে ফেলি। লেকচার 2 আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কি? ফার্স্ট হচ্ছে দেখো, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। দ্যাট মিন্স কি আমরা পড়বো আজকে ওয়েভ রিলেটেড, সাপোজ মনে করো ওয়েভ রিলেটেড এক্সপ্রেশনস নিয়ে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব, ওয়েভ রিলেটেড এক্সপ্রেশনস। তারপরে আসে হচ্ছে শব্দ তরঙ্গ, দ্যাট মিন্স আমরা আলোচনা করব হচ্ছে সাউন্ড ওয়েভ নিয়ে। সো আমাদের আজকের কাজ হচ্ছে আমরা বিভিন্ন তরঙ্গ রিলেটেড যে রাশিগুলো আছে, ওয়েভ রিলেটেড যে এক্সপ্রেশনস গুলো আছে, বা মনে করা হচ্ছে কোয়ান্টিটিস গুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এবং বিভিন্ন ধরনের সাউন্ড ওয়েভের বিভিন্ন ব্যবহার, বিভিন্ন ধর্ম সবকিছু নিয়ে আমরা এখানে পড়ে ফেলবো। এবং সেই সাথে সাথে আমরা মেইনলি পড়াশোনা করব কিছু এমসিকিউ পার্টস নিয়ে এন্ড কিছু সিকিউ পার্টস নিয়ে। তো চলো একটু একটু করে আমরা শুরু করে দেই। সর্বশুরুতে দেখো আমাদের ওয়েভ রিলেটেড এক্সপ্রেশনস কিংবা তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, এই টপিকের আন্ডারে ভাইয়া যেগুলো একসাথে করে দিছি একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা। এখানে আমরা যে কাজটা করেছি, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, দশা, প্রত্যেকটা টার্মই গুছিয়ে দেওয়ার আমরা এখানে চেষ্টা করছি সংজ্ঞা আকারে, যাতে করে তোমার আর বই থেকে খুঁজে খুঁজে এগুলো পড়তে কষ্ট না হয়, তুমি এখান থেকে জাস্ট দেখে এগুলো আয়ত্ত করে ফেলতে পারো। চলো একটা একটা করে আমরা পার্টগুলো বুঝে ফেলি। ফার্স্টে দেখো ডান সাইডে এখানে একটা দেখা যাচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, তাই না? আচ্ছা, প্রথম কথা পর্যায়কাল কি কি লিখছি দেখো, তরঙ্গায়িত কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। মানে কণাটা মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, যে ঘুরতে 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 কণাটা আবার মনে করো ঠিক 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 তার আগের জায়গায় চলে আসলো। অর্থাৎ কণাটার মুভমেন্টে কণা যখন এক জায়গা থেকে ঘুরে ঠিক আগের জায়গায় চলে আসে, তার যে সময়টা লাগে এই পূর্ণ স্পন্দনটা করতে, এই সময়টাকে বলা হয় কি সিম্পলি পর্যায়কাল বলে। ঠিক আছে, অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন বা একটা কম্পনে তরঙ্গের যতটুকু সময় লাগে এটা সম্পন্ন করতে সেই সময়কালটাকে বলা হয় পর্যায়কাল, যেটাকে টি দিয়ে প্রকাশ করে। এরপর লক্ষ্য করে দেখো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে বা একক সময়ে যতগুলো এরকম পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেটাকে কম্পাঙ্ক বলে। লাইক মনে করো যে 1 সেকেন্ডে 10 বার কাঁপলো, তাহলে কম্পাঙ্ক এখানে কত হবে? 10 পার সেকেন্ড বা 10 হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এটাকে পার সেকেন্ডও বলা যেতে পারে। কম্পাঙ্ক প্রকাশ করে কি দিয়ে? এফ দিয়ে প্রকাশ করে আমরা কম্পাঙ্ক। এটাকে প্রকাশ করতে পারি কি দিয়ে? এফ দিয়ে। এরপর লক্ষ্য করো বিস্তার। বিস্তার কি বলছে? তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্যাবস্থান হতে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় ওই তরঙ্গের বিস্তার। লক্ষ্য করে দেখো, এই যে মাঝখানে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি সাম্যাবস্থা। এই দেখো তরঙ্গ সংশ্লিষ্ট যে কণাগুলো, এই যে কণাগুলো, এই যে যে কণাগুলো তরঙ্গের শক্তিটাকে ট্রান্সফার করতেছে, এই কণাগুলো দেখো কেবলমাত্র উপর নিচে কি করতেছে? ওঠানামা করতেছে। তরঙ্গের পথ তো এই যে এইগুলো, এগুলো উপর নিচে কি করবে? ওঠানামা করবে, ওঠানামা করবে, আপ ডাউন করবে, আপ ডাউন করবে, তাই না? আপ ডাউন করবে, আপ ডাউন করবে, এগুলো আমরা জানি। এই যে আপ ডাউন করতেছে, সর্বোচ্চ যতটুকু করে মানে যে কোনো একদিকে এই সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা হতে সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে সর্বোচ্চ যে সরণটা হয় সেই সরণটাকে বলা হয় কি সিম্পলি বিস্তার। এর মানে হচ্ছে যে এই অংশটা বিস্তার, এটা হচ্ছে এখানে বিস্তার এ। আবার মনে করো এই অংশটা হচ্ছে বিস্তার। বিস্তার কত? এখানে সিম্পলি এ হবে। এ হচ্ছে বিস্তার। ঠিক আছে, তুমি এই বিস্তার নিয়ে বুঝতে পারছো, একদম বেসিক কথা। এরপর আমরা পড়বো কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি দেখি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পর্যায়ে মানে একটা পর্যায়কালে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, দ্যাট মিন্স একটা স্পন্দনের যে দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দ্যাট মিন্স খেয়াল করো, এখান থেকে তরঙ্গটা যাত্রা করে এখানে আসছে না, একটা পর্যায়কালে বাট একটা পর্যায়ে, এই দূরত্বটাকে বলা হবে সিম্পলি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে কি? তরঙ্গের বেগ। আচ্ছা, নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তুমি দেখতে পাচ্ছ তরঙ্গটা অতিক্রম করতেছে কোন দিকে? ডান দিকে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট দিকে মানে ডান দিকে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে তরঙ্গ যতটুকু পথ অতিক্রম করবে এই পথটাকে বলা হবে কি তরঙ্গের বেগ। ঠিক আছে, এরপরের টপিকটা হচ্ছে দশা। দশা কি দেখো, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে তার দশা বলা হয়। এর মানে হচ্ছে, আমি একটু খেয়াল করো, আমি তোমাকে দুইটা পয়েন্ট ড্র করে দেখাই।
এই একটা পয়েন্ট নিচে মনে করে রাখলাম আমরা এক্স, এই একটা পয়েন্ট আমরা রাখলাম ওয়াই। তুমি এক্স আর ওয়াই এর দিকে তাকাইলে দেখো, খেয়াল করে দেখো, দুইটার বেগ, ত্বরণ, সরণ সবকিছু তুমি কি পাবা? সেম পাবা। দেখে মনে হচ্ছে এক্স কণাটা এবং ওয়াই কণাটা অ্যাকচুয়ালি সেম, একই কণা, তাই না? অর্থাৎ তাদের সম্মুখ অবস্থা, আমি জাস্ট যদি দশা জানতে পারি তাহলে আমি বুঝতে পারবো তার বেগ কেমন, সরণ কেমন, ত্বরণ কেমন। অ্যাকচুয়ালি দশা বলতে কোণ বুঝায়, ঠিক আছে? অর্থাৎ দুইটা কণার দশা সেম মানে হচ্ছে দুইটা কণার অল ওভারঅল সবকিছু, লাইক সরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে, দ্রুতি, দূরত্ব সবকিছু কি বলতো সমান। এটা হচ্ছে গতির সম্মুখ বা সকল অবস্থাকে একসাথে বোঝাইতে পারি আমরা দশা দিয়ে। ঠিক আছে, যখন দুইটা কণার মনে করো হচ্ছে একই সাথে যাত্রা করে, ধরো এটা উঠতেছে এটা উঠতেছে একই সাথে উঠতেছে, তখন আমরা বলতে পারি কি তাদের বেগ একই রকম হবে, দ্রুতি একরকম হবে, ত্বরণ একরকম হবে, সরণ একরকম হবে, দূরত্ব একরকম হবে। এই ঘটনাগুলোকে একসাথে বলা যায় এভাবে যে তাদের দশা সেম বা তারা সমদশা সম্পন্ন। আমার মনে হয় তোমরা বেসিক এই কথাবার্তাগুলো সংজ্ঞাগুলো বুঝতেই পারছো। প্রত্যেকটা ভেঙে ভেঙে আলোচনা করে দিলাম তোমাদেরকে। সো আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো সমস্যাই হয় নাই। দুইটা ফর্মুলা আছে, এফ ইকুয়াল টু লেখা যায় 1/t, এটা মনে রেখো। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক হচ্ছে 1 বাই পর্যায়কাল। আর ভি সমান লেখা যায় এফ ল্যামডা, অর্থাৎ ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। একটু মনে রেখো, ঠিক আছে? একটা কথা লিখছে এখানে দেখো, একই বেগে গতিশীল দুইটি কণার সরণ যদি একই হয়, একই দিকে হয়, তাহলে বলা যায় কণা দুটি সমদশা সম্পন্ন। ওই যে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই আমাদের এই স্লাইডে কি বলতো সমদশা সম্পন্ন। কিভাবে বুঝতে পারলাম সমদশা সম্পন্ন? এটা বুঝতে পারার রিজনটা হচ্ছে দুইটাই দেখো মুভ করতেছে কি একই দিকে মুভ করবে, দুইটা সরণ সেম হবে, তাদের বেগ সেম হবে, ত্বরণ সেম হবে, অর্থাৎ তাদের গতির সম্মুখ অবস্থা একই একই রকম, এভাবে আমরা প্রকাশ করতে পারি। সো ভাইয়া পুরা যা যা পড়লাম যদি একটু সামারি টানি, আমরা শুরুতে একদম শুরুতে দেখছি যে আজকে কি কি নিয়ে পড়বো। ফার্স্টে দেখলাম ওয়েভ রিলেটেড বিভিন্ন এক্সপ্রেশনস, এটা নিয়ে এখন আমরা পড়ে ফেলছি। এরপর আমরা পড়বো সাউন্ড ওয়েভ নিয়ে এবং এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। খেয়াল করো, পর্যায়কাল হচ্ছে একটা পর্যায় যতটুকু সময় লাগে সেটাই পর্যায়কাল। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পর্যায় মানে পাই বা যতগুলো তোমার হচ্ছে কম্পন সম্পন্ন করতে পারে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। বিস্তার কি? সাম্যাবস্থা থেকে কণাগুলো জাস্ট এরকম আপ ডাউন করতে থাকে, যে সর্বাধিক যে আপ বা সর্বাধিক যে ডাউনটা হয়, সর্বাধিক যে সরণটা হয় সেটাকে বলা হয় বিস্তার। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পর্যায়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ বেগ কি? 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। আর দশা হচ্ছে গতির সম্মুখ অবস্থা, মানে কোনটা, অ্যাঙ্গেলটা। এটা দেখে বোঝা যায় যে দুইটা কণা কিভাবে আছে, দুইটা কণা কি একই দশায় আছে, মানে দুইটা কণার সরণ বেগ ত্বরণ কি সেম, নাকি তারা বিপরীত দশায় আছে। একটা সরণ যা, আরেকটা হচ্ছে সরণ নেগেটিভ, একটা উপরের দিকে যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে। এই ঘটনাগুলো আমরা বুঝতে পারি দশা থেকে। সো ভাই আপুরা চলেন সামনের দিকে যাই। আচ্ছা, এবার কিছু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আছে, খুব সহজ সহজ, আমরা ঠান্ডা মাথায় অ্যান্সার করবো, এমনি দেখবো যে আমরা এগুলো সলভ আউট করে ফেলছি। তো দ্য ফার্স্ট কোশ্চেন, চলেন দেখি কি চাইছে, বলেন তো কি বলছে এখানে। এস উৎসের কম্পাঙ্ক কত হার্জ? আচ্ছা ঠিক আছে, দেখো তো কি কি দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখবা। এখানে একটা সংকোচন থেকে আরেকটা সংকোচন পর্যন্ত দেওয়া আছে, খেয়াল করে দেখো, একটা সংকোচন থেকে আরেকটা সংকোচন পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ল্যামডাটাকে বোঝাচ্ছে ওরা। ল্যামডা কত দেওয়া আছে বলো? 0.8 মিটার। ঠিক যেমনটা এখানে ছিল আমাদের কি, একটা কণা উপরে গেছিল, একটা তরঙ্গ শীর্ষ ছিল, আর একটা তরঙ্গ একটা ছিল তরঙ্গ শীর্ষ, আর একটা ছিল তরঙ্গ পাদ। ঠিক আছে, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ মিলে তৈরি হয়েছে কি একটা টোটাল তরঙ্গ। আর যখন অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় তখন একটা সংকোচন আরেকটা প্রসারণ মিলে হয় টোটাল একটা তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা তাহলে কত এখানে বলো? 0.8। বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। এখান থেকে তাহলে কি করা যাবে, সিম্পলি যদি আমরা হিসাব করি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ সমান কি লিখতে পারবা? ভি বাই ল্যামডা। ভি কত দেখো তো, ভি হচ্ছে 340, ল্যামডা হচ্ছে 0.8। ভাগ দিলে আমাদের কাজ হয়ে যাবে। এটা যদি আমরা ভাগ দেই তাহলে অ্যান্সার আসে 425 হার্জ, 425 হার্জ। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তারপরে লক্ষ্য করো তো তোমরা কি বলছে, তারপরে কোশ্চেন হচ্ছে 2 কিলো হার্জ মানে 2000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে এত বেগে সঞ্চারিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? একদম সিম্পল, ভি সমান তুমি জানো এফ ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু লিখতে পারো ভি বাই এফ। ভি মিনস 5130 ডিভাইডেড বাই এফ কত বলো তো? 2000। এটা ক্যালকুলেট করে ফেলি চলো সুন্দর করে, তাহলে আমাদের সলিউশনটা চলে আসবে। এটা ক্যালকুলেট করলে আসে কত? 2.57 মিটার। অ্যান্সার হচ্ছে সি নাম্বার।
চলো এরপরে আমরা সামনে মুভ করি। দেখো ভালো করে লক্ষ্য করবা, হ্যাঁ, খুবই মজার মজার এমসিকিউ। একটা তরঙ্গ এখান থেকে যে যাত্রা শুরু করছে, এই কণাটা এভাবে যে 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 এখানে এসে 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 নিচে যে 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 আবার এখানে আসছে, একটা পর্যায়ে হয়েছে না বলো? যেখান থেকে যাত্রা করছে ঘুরে আবার যে আগের জায়গায় চলে আসছে, এটা কি মানে একটা পর্যায়? একটা পর্যায়ে গেল, আবার এখান থেকে যাত্রা করে 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 ঘুরে 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 আবার এখানে আসছে, এটা কি আরো একটা পর্যায়? কয়টা পর্যায় হলো বলো তো? দুইটা। এবার দেখো এখান থেকে যে এখানে আসছে অর্ধেক, একটা কিন্তু যেতে পারে নাই, এখানে কতটুকু বলো তো? অর্ধেক বা হাফ। টোটাল কতটুকু গেছে একটু চিন্তা করে আমাকে তোমরা বলো তো, টোটাল কতটুকু গেছে? দুইটা ল্যামডা প্লাস, বলো, হয়ে যাবে, দেখো সিম্পলি চিন্তা করলেই বুঝবা তোমরা। খেয়াল করো একটু, জাস্ট মনোযোগ দাও, তাহলে দেখবা যে মোটামুটি হয়ে যাবে আর কি। আমাদের দুইটা ল্যামডা প্লাস কি একটার অর্ধেক, টোটাল ল্যামডা যায় নাই 0.5, টোটাল কতটুকু গেছে বলো? 2.5 ল্যামডা। টোটাল দুইটা ল্যামডা আর একটার অর্ধেক গেছে 2.5 ল্যামডা। বলে দিছে এই টোটালটা হচ্ছে কতটুকু? 10 সেন্টিমিটার। তাহলে 2.5 ল্যামডা ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখান থেকে ল্যামডা কত আসবে বলো? কোয়াইট ইজি, একদমই সিম্পল। এমনি তোমরা বুঝতে পারতেছো যে এটা ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। অ্যান্সারটা দেখবা আসবে 4 সেন্টিমিটার। কত আসবে? 4 সেন্টিমিটার। একটু ক্যালকুলেট করে দেখলেই পেয়ে যাবা। 25/10, 10 × 10 = 100, 100/25 হচ্ছে 4। তারপরে কি বলছে আমাদের? নেক্সট কোশ্চেন খেয়াল করো। এখানে কোনো দোষ নেই, তোমার না জানারই কথা। সবাই আমার এই যে ছবিটার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এই হচ্ছে মনে করো একটা পেন্ডুলাম। যখন আমরা এখান থেকে ছেড়ে দিই তখন এটা যাত্রা শুরু করে, এটা তোমরা সবাই বুঝো। যখন একদম কোনায় থাকে, হ্যাঁ, যখন একদম কোনায় থাকে, একদম কোনায় মানে কোথায়? বিস্তারে থাকে, তখন এটার বেগ থাকে 0, গতিশক্তি থাকে কি? 0 থাকে। যখন ছেড়ে দিই আমরা, মুভ করতে মুভ করতে যখন মাঝখানে সাম্যাবস্থায় আসে, তখন বেগ হয়ে যায় সর্বোচ্চ, তখন গতিশক্তি হয় সর্বোচ্চ। আবার ঘুরতে 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 যখন আবার যখন এরকম বিস্তারে যায়, মানে ম্যাক্সিমাম দূরত্বে যায়, তখন আবার বেগ হয়ে যায় 0, গতিশক্তি হয়ে যায় কি বলতো? 0। আবার বুঝাই দেখো, যখন একটা পেন্ডুলামকে আমরা এক কোণায় নিয়ে এসে চেপে ধেনে ধরে রাখি, তখন এটাকে বলা হয় সাম্যাবস্থা থেকে বিস্তার। ঠিক আছে? এই বিস্তারে নিয়ে আসলে আমাদের বেগটা থাকে 0, গতিশক্তি থাকে কি বলো? 0। ছেড়ে দাও, আস্তে আস্তে যখন এটা সাম্যাবস্থানে আসবে, তখন বেগটা হয় ম্যাক্সিমাম। এই পজিশনে বেগটা কি হয়? ম্যাক্সিমাম। গতিশক্তি হয় ম্যাক্সিমাম। দেন ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় যায়, আবার আগের জায়গায় যখন চলে যায় তখন আবার বেগ 0 হয়ে যায়, গতিশক্তি হয়ে যায় 0। আর বিভব শক্তিটা উল্টা। এইখানে ছিল কি? গতিশক্তি 0, বিভব শক্তি থাকবে ম্যাক্সিমাম। এই পজিশনে ছিল গতিশক্তি ম্যাক্সিমাম, হাইট 0, এখানে বিভব শক্তি হয়ে যাবে 0। আবার এই পজিশনে গতিশক্তি 0, বিভব শক্তি হয়ে যাবে ম্যাক্সিমাম। তো প্রশ্ন অনুযায়ী কোথায় গতিশক্তি সর্বাধিক বলো তো? সাম্যাবস্থানে। সাম্যাবস্থান কোন দূরত্বটা? একদম মাঝখানে লাইন বরাবর যে পয়েন্টগুলো আছে সেগুলো। দ্যাট মিন্স কি? পি হতে পারে, কিউ হতে পারে, আর হতে পারে, এস হতে পারে। পি কিউ আর এস কোথায় আছে দেখো? এই যে এটা 2 নাম্বারটাতে, পি আর। পি আর। সো অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে বলো? অ্যান্সার হবে পি ও আর বিন্দুতে। আমার মনে হয় তোমরা এতটুকু সবাই ধরতে পারছো, খুব কঠিন কিছু না। সো চলো আমরা সামনের দিকে যাই। এরপরে দেখো দুইটা সুরশলাকার কম্পাঙ্ক কত বলে দেওয়া আছে? 200 হার্জ ও 800 হার্জ। ওকে, ভেরি গুড। F1 আর F2 দেওয়া আছে, এটা ধরলাম F1, এটা ধরি আমরা F2। বলছে শলাকা দুইটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, λ1/λ2 বের করতে হবে। তোমরা কি এটা জানো যে V = F ল্যামডা? বলো তো, F আর ল্যামডা কি ব্যস্তানুপাতিক? তাহলে ভাই আপু লেখা যাবে λ1/λ2 = F2/F1। F2 কত? 800। F1 কত? 200। তাহলে কত হয় বলো তো? 4/1। দ্যাট মিন্স কত? 4:1। সো দ্যাটস কোয়াইট ইজি। আমাদের অ্যান্সারটা কত হবে বলো তো? অ্যান্সার আমরা বুঝতেই পারতেছি, এটা হবে 4:1। এরপরে লক্ষ্য করে দেখো কি বলছে? চিত্রানুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত? আচ্ছা ঠিক আছে, করা যাবে। এখান থেকে তরঙ্গ যাত্রা শুরু করছে, যাচ্ছে 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 যাচ্ছে, এখানে যখন চলে আসলো তখন কিন্তু একটা পর্যায় সম্পন্ন করছে, খেয়াল করে দেখো। সো এখানে পর্যায়কাল কত দেখেই বোঝা যাচ্ছে, টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে বলো তো এফ সমান কি হবে? 1/t। মানে কত? 1/2। কত হবে? বুঝতেই পারতেছো তোমরা, অ্যান্সার হচ্ছে 0.5 হার্জ। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, 0.5 হার্জ। এরপরে যদি আমরা তাকাই, এরপরে ম্যাথটাও বেশ মজাদার ম্যাথ, তোমরা হয়তোবা দেখতেই পাচ্ছ, কঠিন কিছু না। কি বলছে দেখো তো? উপরে চিত্রের আলোকে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নাকি 4.44 মিটার। আচ্ছা ঠিক আছে, করে দেখি চলো। ঠিক আছে, করে দেখলেই বোঝা যাবে। 10 মিটার পর্যন্ত কতটুকু হয় দেখো। একটা তরঙ্গ গেছে
দুইটা তরঙ্গ গেছে টোটাল, আরেকটার অর্ধেকও যেতে পারে নাই, অর্ধেকের অর্ধেক গেছে, মানে এইটুকু হচ্ছে λ/4। তাহলে দেখো তো, এইটুক ল্যামডা এইটুক ল্যামডা, টোটাল কতটুকু গেছে একটু কাউন্ট করে ভাইয়াকে বলো তো। এটা গেছে হচ্ছে ভাইয়া λ/4 প্লাস 2 ল্যামডা, এতটুকু হচ্ছে 10 মিটার। যদি ক্যালকুলেট করি ল্যামডা কমন নিয়ে, চলো তো দেখি কত হয়। ল্যামডা, ওকে, এটা আসে হচ্ছে আমার 4.44 মিটার। দেখো তো, ওয়াও নাইস, মিলে গেছে এক নাম্বারটা। ওকে, এবার বলছে বি ও এন সমদশা সম্পন্ন। বি আর এন, এই যে বি আর এন, হ্যাঁ সমদশা, একই দশা সম্পন্ন, প্রকৃতি অনুপ্রস্থ, দেখা যাচ্ছে অনুপ্রস্থ। অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। সো এটা আমরা বুঝতে পারছি, কোয়াইট ইজি ছিল। এগুলো পরীক্ষা আসলে তোমরা এমনি কাভার আপ করে দিতে পারবা। সো চলো দেখি এর পরে আমাদের অ্যাকচুয়ালি কি আছে। কি বলছে দেখো তো, এ ও বি দুইটা শূন্যলাকা, দুইটার বাতাসে কম্পাঙ্ক যথাক্রমে এত এত, মানে F1 আর F2 দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, আবার সেম টাইপ ম্যাথ। ওকে, λ1/λ2 হচ্ছে F2/F1, বুঝতেই পারছো। 128 ডিভাইডেড বাই কত হবে বলো? 384। ক্যালকুলেটর চেপে দেখবা এটা আসবে 1/3, মানে 1:3। অ্যান্সার হচ্ছে কত? বি নাম্বারটা, 1:3। তো চলো এরপরে আমরা সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, সুন্দর সুন্দর কিছু এমসিকিউ আছে। বিস্তার কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে? আচ্ছা, এগুলো কি মানে তোমার ভাইয়ার কাছে বলার দরকার আছে? বলো তো এই সংজ্ঞাগুলো। এই যে বিস্তার কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, আমি তো বলেই দিচ্ছি। তাই একটু ছোট্ট করে তোমাকে মনে করাই দিই। বিস্তার হচ্ছে আমাদের এই ছিল, মনে করো হচ্ছে তরঙ্গ, সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে সর্বাধিক যে সরণটা হয়, সাম্যাবস্থা হতে যে কোনো দিকে সর্বাধিক যে সরণটা হয় সেটাকে বলা হয় কি? সিম্পলি বিস্তার। সাম্যাবস্থা হতে সর্বাধিক সরণ, সর্বাধিক সরণ কোথা থেকে সর্বাধিক সরণ হবে বলো তো? ডেফিনেটলি এটা নিতে হবে আমাদেরকে ফ্রম ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থা হতে, ইকুইলিব্রিয়াম থেকে আমাদের এটা কাজটা করবো আমরা। ঠিক আছে, তারপরে বলছে কম্পাঙ্ক কাকে বলে। তোমাদের কি মনে আছে কম্পাঙ্ক কাকে বলে? আমরা কিন্তু খুব সুন্দর করে পড়ছিলাম যে কম্পাঙ্ক বলতে কি বুঝছো বা কম্পাঙ্ক কাকে বলে। একটুখানি চিন্তা করে দেখো তো, এটা মনে পড়ে নাকি, নাকি ভুলে গেছো? আহ জি ভাইয়া মনে আছে, এটা সমস্যা হচ্ছে না। ঠিক আছে, ওকে, দেখো তো কি বলছে, কম্পাঙ্ক কাকে বলে। আচ্ছা, এখানে ইকুইলিব্রিয়াম বানানটা মানে একটু ভুল হয়েছে, তারাও এটা ঠিক করে দিই। দেখে মনে হচ্ছে চোখে একটু ভুল ভুল লাগতেছে। ইকুইলিব্রিয়াম, ওয়েট, দাঁড়াও, ইকুইলি, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আর চোখের দেখাতে ভুল মনে হচ্ছে না। ওকে, নেক্সট কি বলছে, কম্পাঙ্ক কাকে বলে। কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে, এক সেকেন্ডে যতগুলো কম্পন তৈরি হয়, এক সেকেন্ডে যতগুলো কম্পন তৈরি হয় তাকেই বলে কি? তাকেই কম্পাঙ্ক বলে। এক সেকেন্ডে যতগুলো কম্পন তৈরি হয় বা যতগুলো পর্যায়ে তৈরি হয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। এটাকে প্রকাশ করি কি দিয়ে? এফ দিয়ে প্রকাশ করি। এগুলো তোমরা মোটামুটি আল্লাহর রহমতে জানো। এবার চলো আমরা সামনের দিকে যাই। কি বলছে দেখো, সংজ্ঞাটা, কোশ্চেনটা পড়ে দেখো। দুইটা বন্ধু আহ কথা বলার সময় তাদের তরঙ্গ দৈর্ঘ্য কেন ভিন্ন ভিন্ন হবে? আচ্ছা ঠিক আছে, মনে করো আমি আর আমার বন্ধু কথা বলতেছি, দুইজনই বাতাসে আছি, এয়ার মিডিয়ামে আছি, খুব ভালো কথা। এয়ার মিডিয়ামে যদি আমরা থাকি, সেম টেম্পারেচারে আছি, কাছাকাছি আছি, মনে করো টেম্পারেচারে আছি, আমরা মনে করো কাছাকাছি অবস্থান করছি। ওকে, কাছাকাছি অবস্থান করছি, কিছু কথা বলে দিলাম, একটু কন্ডিশন দিয়ে দিলাম যাতে করে কোনো ঝামেলা না হয়। আচ্ছা, এয়ার মিডিয়াম, আর এটা কি বলতো? সেম টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা ওকে, যদি এয়ার মিডিয়ামে হয় এবং সেম টেম্পারেচার হয় তাহলে আমরা জানি যে বেগটা, শব্দের বেগটা কি থাকবে? অবশ্যই অবশ্যই সেম থাকবে। শব্দের বেগ কখন চেঞ্জ হইতো? মাধ্যম চেঞ্জ হলে চেঞ্জ হইতো, অথবা তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হইতো। যেহেতু চেঞ্জ হয় না সেহেতু চেঞ্জ হবে না। আচ্ছা, তোমরা সবাই জানো যে ভি সমান লেখা যায় এফ ল্যামডা, ভি কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক 1/λ। অর্থাৎ ল্যামডাটা নির্ভর করে কার উপর বলো তো? এফ এর উপর। ল্যামডা সমানুপাতিক 1/f। এখন বলো, মনে করো বন্ধু এক, বন্ধু একের যে গলার স্বর, ওর এফ যা হবে F1। বন্ধু দুই, ওর কি গলার স্বর বা F2 কি সেম হবে? জীবনেও না। F1 আর F2 কখনো সমান হবে না। কেন সমান হবে না? এটা তো তোমরা বুঝতেই পারো। সবার কি ভোকাল কর্ডের কম্পন কি সেম পরিমাণ হয় নাকি? উত্তর হচ্ছে না, ভোকাল কর্ডের কম্পন সেম পরিমাণ হবে না। ঠিক আছে,
আমাদের যে ষড়যন্ত্রে যে কম্পন হয়, দ্যাট মিনস ষড়যন্ত্রের যে কম্পন বা ভোকাল কর্ডের যে কম্পন হবে, সকল ষড়যন্ত্রের মানে সরি, আমাদের হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র না, ষড়যন্ত্রের যে কম্পন হয়, ষড়যন্ত্রের কম্পন কি হবে বলতো? ভিন্ন ভিন্ন হবে সবার জন্য। এই ভিন্ন ভিন্ন হওয়াতে আমাদের F1 আর F2 কখনো কি হবে না? সমান হবে না। যেহেতু F1 আর F2 সমান হয় নাই, তো আমরা বলবো λ1 আর λ2 কি হবে না? সমান হবে না। এ থেকে বোঝা যায় যে বন্ধু একের জন্য λ1 আর বন্ধু 2 এর জন্য λ2 কখনোই কি হবে না? সমান হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ষড়যন্ত্র মানে তোমার স্বর আর কি, মানে স্বর মানে হচ্ছে গলার যে স্বর, তার যন্ত্র আর কি, ভোকাল কর্ড বুঝাইছে আর কি। যাই হোক, এবার একটু সামনের দিকে যাই, চলো। কিছু সিকিউ এবং হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আছে, আমরা সুন্দর করে সলভ করে ফেলবো। অনেকগুলো প্রশ্নই কভার আপ করবো যাতে করে আমাদের কোনো প্রবলেম না থাকে। দেখো কি বলছে। চিত্র একের আলোকে তরঙ্গের কম্পাঙ্ক বের করো। চিত্র একের আলোকে, চিত্র দুইয়ের আসলে দরকার নাই, ঠিক আছে, যা দিয়েছে দিয়েছে, আমরা করে ফেলি চলো। কি কি দেওয়া আছে আমাদের? প্রথমত এখান থেকে ল্যামডা বের করতে হবে। ল্যামডা চলো বের করার চেষ্টা করি। এইখান থেকে ঘুরে এখানে আসছে একটা, আবার এইখান থেকে ঘুরে এখানে আসছে। তোমরা বুঝতেই পারতেছো যে এখানে 2λ = 6 মিটার দেওয়া আছে। তাহলে ল্যামডা কত হবে বলো? 3 মিটার। সো দ্যাট ওয়াজ কোয়াইট ইজি। এবার কি বলছে? তরঙ্গের কম্পাঙ্ক বের করো। আমরা জানি ভি সমান কি? এফ ল্যামডা। এফ সমান কি হবে? ভি বাই ল্যামডা। ভি দেওয়া আছে 12, ল্যামডা কত? 3। তাহলে অ্যান্সার কত হবে? সিম্পল, 4 হার্জ। দেখছো কত ছোট্ট প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 2022 সালে চলে আসছে। এবার যদি আমরা সামনের দিকে যাই, দেখো কি বলছে। এই কোশ্চেনটাও খুবই ছোট আসলে, এই কোশ্চেনগুলোর বড় পার্টটা আমরা একটু পরে পড়বো, বুঝছো? ছোট ছোট পার্টগুলি এখন আমরা আসলে পড়তেছি। কি বলছে দেখো তো। কোশ্চেনে বলছে যে একজন বালক পাহাড় হতে 18 মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ করলো যার তরঙ্গ দৈর্ঘ্য 22 সেন্টিমিটার। বালকটি 2 মিটার সামনে দাঁড়ানো তার বন্ধুকে বলল, আমি প্রতিধ্বনি শুনছি, তুমি কি শুনছো? শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সব দেওয়া আছে। বলছে বালকটি সৃষ্ট শব্দের পর্যায়কাল কত? পর্যায়কাল বের করতে হবে। কোয়াইট ইজি প্রশ্ন। তো চলো আমরা করে ফেলি। ভি দেওয়া আছে 344 মিটার পার সেকেন্ড। ওকে, গিভেন। আর কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে হচ্ছে 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার মানে হচ্ছে 0.22 মিটার। সো এখান থেকে কম্পাঙ্ক বের করি চলো। এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। অ্যাজ উই নো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। 344 ডিভাইডেড বাই কত বলো? 344 ডিভাইডেড বাই কত হবে? 0.22। এখান থেকে একবারে করে ফেলা যায়। আবার তোমরা জানো পর্যায়কাল টি সমান লেখা যায় কি? 1/f। দ্যাট মিনস যা আসবে সেই মানটাকে তোমরা এখানে বসাই দিবা। দ্যাট মিনস বোঝা যাচ্ছে 0.22/344 হবে। যদি ক্যালকুলেট করে দেখি, দেখি এই মানটা কত আসে আমাদের। ক্যালকুলেট করলেই আমরা এটা বুঝতে পারবো। খুবই সহজ। দাঁড়াও, এটা আসলো আমার 6.4 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এত হচ্ছে পর্যায়কাল, 6.4 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। ওকে, চলো সামনের দিকে যাই। এর পরের প্রশ্ন খেয়াল করো। পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 মিটার পার সেকেন্ড এবং 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মাধ্যম দ্বয়ে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। পি মাধ্যমে, দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, বুঝছি। পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। পি ও কিউ মাধ্যমে শব্দটি 40 কম্পনের জন্য অতিরিক্ত দূরত্বের পার্থক্য কত হবে? অতিরিক্ত দূরত্বের পার্থক্য কত হবে সেটা বিশ্লেষণ করে বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, করা যাবে, সমস্যা নেই। তো প্রথম কোশ্চেন হচ্ছে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। সো কিভাবে বের করবো আমরা? গ নাম্বারটা এখানে করে দিই। পি মাধ্যমে শব্দের বেগ কত? চলো দেখি। পি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ভিপি ইকুয়াল 350 মিটার পার সেকেন্ড। আর দেওয়া আছে কি? ভি কিউ ইকুয়াল টু 400 মিটার পার সেকেন্ড। সো ল্যামডা পি আর ল্যামডা কিউ, এতটুকু তোমরা বুঝতে পারতেছো যে তরঙ্গ দৈর্ঘ্য এরকম করে বের করে করতে হবে আমাদেরকে। ল্যামডা পি আর ল্যামডা কিউ কি করতে হবে? আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। এখন বলো, তোমরা তো এইটুকু সবাই জানো যে ভি সমান লেখা যায় এফ ল্যামডা। দ্যাট মিনস ভি সমানুপাতিক ল্যামডা, তাই না? ভি ইকুয়াল টু এফ ল্যামডা মানে কি? ভি সমানুপাতিক, আমরা সবাই বুঝতেছি ল্যামডা। ভি সমানুপাতিক কি হবে? ভি সমানুপাতিক হবে ল্যামডা। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই ধরতে পারছি বা বুঝতে পারছি। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে বলো কোনটা বড়? বোঝা যাচ্ছে ল্যামডা কিউ গ্রেটার দেন ল্যামডা পি। কেন? কারণ ভি কিউটা বড়।
সো ল্যামডা কিউ ল্যামডা পি এর থেকে বড়। প্রশ্নে বলে দিচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.4 মিটার। তাহলে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল টু কত? 0.4। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান কত বলো? 0.4। তাহলে লেখা যায় ল্যামডা কিউ ইকুয়াল টু 0.4 প্লাস ল্যামডা পি। ওকে, এতটুকু আমরা গুছাই রেখে রাখলাম। এখন বলছে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে আমাদেরকে, দ্যাট মিন্স আমাদেরকে ল্যামডা পিটা বের করতে হবে। তাই কিভাবে বের করব? কোনো ব্যাপারই না, ভি পি বাই ভি কিউ, চলো ভাগ করি। কি হবে? এফ ল্যামডা পি বাই এফ ল্যামডা কিউ। কেন এফ এফ সেম? কারণ হচ্ছে সোর্স সেম, সোর্স একটা, উৎস যদি সেম হয় তাহলে কম্পাঙ্ক কি হয় বলো? সেম হবে, এটা মনে রাখবা। উৎস সেম হলে কম্পাঙ্ক সেম হয়। এফ এফ কেটে দাও, বাকিটাও আমরা চলো বসাই দিই সুন্দর করে। কি হয় দেখো, ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা পি প্লাস ল্যামডা কিউ এর পরিবর্তে আমরা তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে ল্যামডা পি প্লাস 0.4 এভাবে লেখা যাবে। আচ্ছা, এবার দেখো ভিপি কত? ভিপি হচ্ছে 350, ভিকিউ কত? 400। ল্যামডা পি বাই ল্যামডা পি প্লাস 0.4, এখান থেকে যদি তোমরা যোগ বিয়োগ করো ল্যামডা পি বের হয়ে যাবে। এটার মতো মান কত আসে আমি তোমাদেরকে বলে দেই। ল্যামডা পি এর মানটা আসে আমার 2.8 মিটার। দেখো তোমাদের সাথে ভাই আর মিলছে নাকি আমাকে জানাবা। 2.8 মিটার দেখো তোমাদের আসছে নাকি? 2.8 মিটার। ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে আমাদের প্রশ্নে বলছে পি ও কিউ মাধ্যমের শব্দটি 40টা কম্পনের জন্য অতিরিক্ত দূরত্বের পার্থক্য কত হবে? মানে 40টা কম্পনের জন্য অতিরিক্ত দূরত্বের পার্থক্যটা কত হবে? ঠিক আছে, পি মাধ্যমে তুমি 40 বার কাঁপাবা, কিউ মাধ্যমে 40 বার কাঁপাবা, অতিরিক্ত দূরত্বের পার্থক্যটা কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো ভাই এই জিনিসটা? এটা করা যাবে, কোনো ব্যাপার না। এটা আসলে অতিরিক্ত দূরত্ব না, এটা আসলে অতিক্রান্ত দূরত্ব হবে, বুঝছো? আমি ঠিক করে দিই, দাঁড়াও। শুনতে খারাপ শোনায়, অতিক্রান্ত দূরত্ব হবে, এটা আসলে ভুলে লিখছে। যাই হোক, তো চলো আমরা একটা একটা করে বের করি। প্রথমত আমরা জানি ল্যামডা পি কত। কত জানি আমরা বলো তো? ল্যামডা পি মাত্র আমরা বের করছি যে ভাইয়া ল্যামডা পি এর মান হচ্ছে 2.8 মিটার। মাত্র আমরা বের করেছি কি ল্যামডা পি এর মান হচ্ছে 2.8 মিটার। তাহলে বলো তো ল্যামডা মানে কি? একটা কম্পনে, একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব, একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? 2.8 মিটার। একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত বলো? 2.8 মিটার। একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2.8 মিটার, এটা আমরা বুঝতে পারছি। তো কম্পন কয়টা করতে হবে? 40টা। 40টা কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2.8 ইন্টু 40, এত মিটার। কত হয় চলো ক্যালকুলেট করি। এটা আসবে 112 মিটার। একইভাবে ল্যামডা কিউ চলো বের করি। ল্যামডা কিউ সমান কি শিখছি আমরা? 0.4 প্লাস ল্যামডা পি হচ্ছে 2.8। কত হয় যদি আমরা ক্যালকুলেট করি? এটা এটা ক্যালকুলেট করলে আসে 3.2 মিটার। বোঝা যাচ্ছে এর মানে হচ্ছে কি? মানে হচ্ছে একটা কম্পনে কিউ মাধ্যমে, কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব কত বলতো? 3.2 মিটার। তাহলে 40টা কম্পনে কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 40 ইন্টু 3.2, এত মিটার। কত হয় দেখো, গুণ করো। এটা আসে 128 মিটার। আগেরটা ছিল কোন মাধ্যমে আমরা করছিলাম? পি মাধ্যমে। এখন বের করলাম কোথায় আমরা? কিউ মাধ্যমে। তাহলে পার্থক্য কত? অতিক্রান্ত পার্থক্য কত? সুতরাং পার্থক্য হচ্ছে 128 মাইনাস 112, এত। কত হয় দেখো তো? এটা বোঝা যাচ্ছে এটা হবে 16 মিটার। এটা আমাদের অ্যান্সার। অতিক্রান্ত দূরত্বের পার্থক্য চাইছে, পার্থক্য কত বলতো? পার্থক্য হচ্ছে 16 মিটার, 16 মিটার। তো চলো ভাই আপু আমরা সামনের দিকে মুভ অন করি। এরপরে দেখো কি বলছে, এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে
250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব 17.5 মিটার। প্রথম প্রশ্ন চাইছে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। কি বের করতে হবে আমাদেরকে? উৎপন্ন যে শব্দটা হইলো সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। ভাইয়া এটা আমি কিভাবে বের করব? এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা তো ভাইয়া জিনিসটা তো কঠিন হয়ে গেল। না, এটাও আমরা বের করতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, প্রশ্নে কি চাইছে দেখো তো। এক ব্যক্তি একটু উঁচু দালানের উপর দাঁড়ায় আছে। সো আমাকে এখানে বের করতে বলছে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, সো এটা আমরা কিভাবে সলভ করব? এটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা লাগবে, যে ফর্মুলাটা আমরা এখনো পড়ি নাই। সো এটা একটুখানি পরে আমরা তোমাদেরকে করাচ্ছি, একটুখানি পরে, জাস্ট কিছুক্ষণ পরে। আগে চলো আমরা একটু মুভ করি, আর কিছু টপিক আমরা কভার করে আসি, তারপর আমরা দেখবো। আচ্ছা, লক্ষ্য করো এই টপিকটা। বায়ু ও তরলে 300 হার্জ কম্পাঙ্কের একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4.16 মিটার। আচ্ছা, ওই দিনে বায়ুতে শব্দের বেগ ছিল 352.4 মিটার পার সেকেন্ড। এবার প্রশ্ন আসছে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটা আমরা করতে পারবো, এই কোশ্চেনটা সলভ করে দেওয়া যাবে। সো চলো এটা আগে আমরা সলভ আউট করে ফেলি। কিভাবে করবো ভাইয়া? প্রথমত দেখো কি কি ডাটা দেওয়া আছে। গ নাম্বারের প্রশ্নের জন্য ডাটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 হার্জ। আর কি দেওয়া আছে প্রশ্ন পড়ে দেখতে হবে। আর দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো তো, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য ভি সমান কি লেখা যায়? এফ ল্যামডা। তাহলে ল্যামডা সমান কি হয়? ভি বাই এফ। ভি কত? এই যে গিভেন প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে, 352.4 ডিভাইডেড বাই, আর এফ কত? 300 হার্জ। এভরিথিং ভাইয়া গিভেন আছে, জাস্ট ক্যালকুলেটারে চাপ দাও। 352.4 ডিভাইডেড বাই 300, এটা আসে হচ্ছে 1.17467 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলছে চলো সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তরলে 100টি পূর্ণ তরঙ্গে শব্দ যে দূরত্ব অতিক্রম করবে তা বায়ুতে 350টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে অতিক্রান্ত দূরত্বের সমান হবে কি? আবার সে আগের মতোই প্রশ্নটা, ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। দুইটা জিনিস লাগবে, ল্যামডা এয়ার আর ল্যামডা ওয়াটার লাগবে। তারপরে একটাকে 100 দিয়ে গুণ করবো, একটাকে 350 দিয়ে গুণ করবো, দেন আমরা দূরত্বগুলো দেখবো। খুব সিম্পল একটা কোশ্চেন, তাহলে আমাদের এটা সলভ আউট হয়ে যাবে, খুব কঠিন কিছু না। ঠিক আছে, সো আমাদের টার্গেট অনুযায়ী চলো আমরা সলভ করি। আমরা তাহলে ঘ নাম্বারটা করতেছি। ল্যামডা এয়ার কত? ল্যামডা এয়ার কিন্তু ওই যেখানে বের করলাম আমরা, দেখো এটা কিন্তু ছিল হচ্ছে ল্যামডা এয়ার, বাতাসের শব্দের বেগ। কত ছিল? বাতাসের শব্দের বেগ না, সরি, বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তাই না? ল্যামডা এয়ারটা আমরা কত বের করলাম? 1.17467 মিটার, তাই তো? তাহলে ল্যামডা এয়ার হচ্ছে 1.17467 মিটার, এটা হচ্ছে ল্যামডা এয়ার। তাহলে বলো তো, বায়ুতে এক কম্পনে এক কম্পনে অতিক্রান্ত দূরত্ব, একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত? 1.17467 মিটার। তাহলে বায়ুতে 100টা কম্পনে, বায়ু না, তরলে, তরলে, এটা হচ্ছে তরলে, ল্যামডা এয়ার, তাই না? এটা বাতাসে কতটা বলছে দেখো তো, বাতাসে বলছে 350টা, 350, 350, 350, সরি, এখানে হবে হচ্ছে 350। একটা মিনিট, 350 কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 350 ইন্টু 1.17467, এত মিটার। চলো এটা আমরা সলভ করি। ভাইয়া পুরো, তাহলে আমাদের গ নাম্বার শেষ হইলো। এবার চলো আমরা ঘ নাম্বারের দিকে তাকাই। দেখো ঘ নাম্বারে কি বলছে, তরলে 100টা পূর্ণ তরঙ্গে শব্দ যে দূরত্ব অতিক্রম করবে তা বায়ুতে 350টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে অতিক্রান্ত দূরত্বের সমান হবে কি? গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এটা আমাদেরকে করতে বলছে। কিভাবে এটা সলভ করবো আমরা? খুবই সহজ। ফার্স্টে দেখো, আমরা ল্যামডা এয়ার কিন্তু গ নাম্বারে বের করে ফেলছি, কজ আমরা গ নাম্বারে যে ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 300 হার্জ, ঠিক আছে, এটাও কিন্তু আমরা ইউজ করে ফেলছি। বায়ু ও তরলে একই ফ্রিকোয়েন্সির, একই কম্পাঙ্ক, কারণ সোর্স সেম, অর্থাৎ বাতাস আর তরল দুই জায়গাতেই ফ্রিকোয়েন্সি কি বলতো, সেম ইউজ করছি। ভালো কথা। এরপর আমরা বায়ুতে শব্দের বেগ ধরে আরামসে আমাদের বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এয়ার বের করছি। সো আমাদের গিভেন জিনিস হচ্ছে কি, ল্যামডা এয়ার আমরা জানি কত, 1.17467 মিটার। এর মানে হচ্ছে বাতাসে বাতাসে একটা কম্পনে, একটা কম্পনে বাতাসে একটা কম্পনে
অতিক্রান্ত দূরত্ব বাতাসে একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব 1.17467 মিটার। তাহলে বাতাসে কয়টা কম্পন হচ্ছে দেখো তো, 350টা। 350টা কম্পন অতিক্রান্ত দূরত্ব কত হবে? 350 ইন্টু 1.17467 এত মিটার হবে। এটা ধরলাম আমরা, চলো S1 কত হয় দেখি, ক্যালকুলেট করি। 350 ইন্টু 1.17467, ওকে, এটা আসে হচ্ছে 411.13, 411.13 এত মিটার। আচ্ছা ঠিক আছে, যা আসছে তাই। এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা পানিতে বের করব। বলো তো ল্যামডা ওয়াটার কত হবে? ভাই এটা আবার কেমনে করব? ল্যামডা ওয়াটার আমরা কেমনে বের করব? বলতে কি আমাদের আহ শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16। তোমরা সবাই জানো যে ভি ওয়াটার গ্রেটার দেন ভি এয়ার। বাতাসের থেকে পানিতে শব্দের বেগ বেশি। তাহলে আবার আমরা জানি ভি সমান এফ ল্যামডা, অর্থাৎ ভি সমানুপাতিক ল্যামডা। যেহেতু ভি ওয়াটার বড়, অবশ্যই অবশ্যই ল্যামডা ওয়াটার গ্রেটার দেন কি হবে? ল্যামডা এয়ার। বোঝাই যাচ্ছে। ল্যামডা ওয়াটারটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে পারি বলো তো? ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার, এটা দিয়ে দিচ্ছে কত আমাদের প্রশ্নে? 4.16। ল্যামডা ওয়াটার আরামসে বের হয়ে যাবে, কারণ তুমি এই যে মাত্র একটু আগে তুমি ল্যামডা এয়ার বের করছিলা। তোমার কিন্তু ল্যামডা এয়ার বের করার অভিজ্ঞতা আছে। এখানে তুমি ল্যামডা ওয়াটার পাবা। কত হবে? জাস্ট 1.17467 এর সাথে 4.16 তুমি অ্যাড করে দাও, এটা আসবে 5.33467 মিটার। এবার তোমার টার্গেট কি? পানিতে একটা কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত? 5.33467 মিটার। পানিতে কয়টা কম্পন বলছে ওরা? 100টা। প্রশ্ন পড়ে দেখো, 100টা বলছে। 100টা কম্পনে কত হবে? 100 ইন্টু 5.33467, তাই না? এত মিটার। এটা কত হয় যদি আমরা গুণ দেই? এটা গুণ দিলে তো বোঝাই যাচ্ছে আসবে 533.467 মিটার। এটাকে ধরলাম আমরা S2। সো ভাইয়া পুরা তোমরা আমাকে বলো, S1 আর S2 কি সমান নাকি অসমান? উত্তর হচ্ছে ভাইয়া অসমান। সো সমান হবে না, গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। এর পরের প্রশ্নের দিকে চাই, চলো। এখন দেখো শব্দ তরঙ্গ নিয়ে এখানে একটা কথা বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ি। একটা ম্যাথ আমরা স্কিপ করে আসছিলাম, ওই ম্যাথটা আমরা সলভ করব। দেখো শব্দ তরঙ্গ, প্রথম কথা শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন? কারণ শব্দ তরঙ্গের ক্ষেত্রে এইভাবে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে এভাবে কি হয়? সাউন্ড ওয়েভটা পাস করে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কি বলছে? কোন বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সঞ্চালনের জন্য একটা মাধ্যম দরকার। অবশ্যই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগবে, কারণ তরঙ্গ একটা কেমন তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। 3 নাম্বারে বলছে কি শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। বাতাসে কম, সবচেয়ে কম হচ্ছে বাতাসে, একদম সবচেয়ে কম হবে বাতাসে, কারণ বাতাস ঘন কম। ঠিক আছে, বাতাস হচ্ছে ঘন কম, ঘনত্ব না। সবচেয়ে কম হচ্ছে বাতাসে, তার থেকে বেশি হচ্ছে পানিতে, তার থেকে বেশি হচ্ছে কোথায় বলতো? লোহা বা কঠিন পদার্থ, মানে সলিডে। সলিড বুঝাইতে চাইছি। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার উপর নির্ভর করে, ইভেন আর্দ্রতার উপর নির্ভর করে। সবকিছু নিয়ে আমরা পড়বো। প্রথমে আমরা পড়বো হচ্ছে তাপমাত্রা নিয়ে। দেখো, ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, অর্থাৎ কোন একটা মাধ্যমে আমাদের শব্দের বেগ, ঠিক আছে, বাড়বে নাকি কমবে এটা ডিপেন্ড করে তাপমাত্রার ঘনমূলের সাথে সমানুপাতিক সম্পর্ক দিয়ে। অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার টি। যদি আমাদের তাপমাত্রা মনে করো 4 গুণ করা হয়, তাহলে আমাদের যে বেগ, শব্দের বেগ, এটা কতটুকু বাড়বে বলো তো? 2 গুণ বাড়বে। √4 মানে 2। এখান থেকে ফর্মুলাটাকে আমরা একটুখানি সুন্দর করে সাজাতে পারি যে V2/V1 ইকুয়াল টু √T2/T1। জাস্ট এই লাইন থেকে আমরা ডিরাইভ করে নিয়ে আসছি V2/V1 সমান √T2/V1। V2 হচ্ছে দ্বিতীয়, মনে করো হচ্ছে
ক্ষেত্রে দ্বিতীয় তাপমাত্রায়, ধরো হচ্ছে একটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দ্বিতীয় তাপমাত্রায় শব্দের বেগ, আর ভি ওয়ান হচ্ছে প্রথম তাপমাত্রায় শব্দের বেগ, টি টু হচ্ছে সেই দ্বিতীয় তাপমাত্রাটা, আর টি ওয়ান হচ্ছে প্রথম তাপমাত্রাটা। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপ্লাসের সূত্র থেকে আসছে, তোমরা বড় হলে আরো ডিটেলসে শিখবা। সো আমরা যে ম্যাথটা স্কিপ করে আসছিলাম, চলো ওই ম্যাথটা আমরা একটু সলভ করে আসি। এবার দেখো আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো, এতক্ষণ না পারলেও এবার করা যাবে। কি করছে একটু প্রশ্নটা ভালো করে পড়ো। এক ব্যক্তি উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। উঁচু দানের ছাদে না, সামনে দাঁড়িয়ে, উঁচু দানের সামনে দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে। ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, শব্দ উৎপন্ন হওয়ার স্থান থেকে দালানের দূরত্ব ছিল 17.5 মিটার। উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রথমত শব্দের বেগ কোথাও বলে দেয় নাই, তোমাকে শব্দের বেগটা সবার আগে বের করে নিতে হবে। ঠিক আছে, এটাই তোমার প্রথম উদ্দেশ্য, শব্দের বেগ বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো v2/v1 ইকুয়াল টু রুট ওভার t2/t1। চলো বসাই, ভি টু বের করব, কি হবে বলো? ভি ওয়ান ইন্টু রুট ওভার t2/t1। আচ্ছা ভি ওয়ান কত বলো? ভি ওয়ান হচ্ছে শুরুতে, একদম মনে করো শুরুতে, ধরো হচ্ছে আমাদের তো দুইটা তাপমাত্রা লাগবে না, দুইটা তাপমাত্রায় দুইটা বেগ লাগবে। আমরা টি ওয়ান ধরতেছি 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। আর টি টু ধরতেছি আমরা 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 প্লাস 35, 273 প্লাস 35 কত হবে বলো? 308 কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, এতটুকু আমরা ধরবো। আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ভি ওয়ান আর ভি টু। প্রথম কথা তোমাদের এটা মুখস্থ করতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। অনেক অনেক বইয়ে 332 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, যে কোনো একটা ধরে করলেই হবে। আর প্রশ্ন দিয়ে দিলে তো কথাই নাই। আমরা চলো 330 ধরে করি আপাতত, 330 মিটার পার সেকেন্ড। তুমি চাইলে 332 ধরেও করতে পারো। এখান থেকে আমরা বের করবো সবার আগে কি বললো? ভি টু। ঠিক আছে, সো মানগুলো বসাবা, 330 ইন্টু রুট ওভার টি টু কত দেখো তো? 308। আর টি ওয়ান কত? 273। সলভ করলে আমাদের ভি টুর মান আসে। চলো তো দেখি ক্যালকুলেট করে এই মানটা আসলে কত আসে। রুট ওভার 308/273 ইন্টু 330, এটা আসে 350.52। 350.52 এত মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া আপুরা আমরা ভি পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে ল্যামডা বের করবা। তাহলে ভি সমান তুমি জানো এফ ল্যামডা, ভি হচ্ছে ভি টু, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে প্রশ্নে, ল্যামডা বের করবো। তো ল্যামডা ইকুয়াল টু ভি2/এফ। ভি টু হচ্ছে 350.52, 350 কত বলো? 52 ডিভাইডেড বাই 250। 250 কোথা থেকে পেলাম? এখান থেকে এফ এর মান বসাই দিলে ল্যামডা চলে আসবে। ল্যামডা আসবে দেখবা 1.402 মিটার। সো এই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। খুবই সহজ, খুবই সিম্পল একটা প্রশ্ন। তো চলো আমরা সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, এরপরের কথা হচ্ছে কি দেখো, এমসিকিউ রিলেটেড কিছু প্রশ্ন আছে। শব্দ কোন ধরনের তরঙ্গ বলো? একটু আগে পড়ছি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ এটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে মুভ করে শব্দ। কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে? উত্তর হচ্ছে গ্রীষ্মকাল। তাই কেমনে কি? ভি সমানুপাতিক রুট ওভার টি। গ্রীষ্মকালে টেম্পারেচার বাড়ে, সো রুট টিও বাড়বে। ওভারঅল শব্দের বেগও কি হবে বলতো? বাড়বে, কারণ আমরা দেখছি ভি2/ভি ওয়ান সমান রুট ওভার টি2/টি1। আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পারছো। সো চলো এর পরের টপিকের দিকে আমরা একটু একটু করে মুভ করি। এটার এক্সাম্পল আসলে এভাবে বলা যাবে না, তোমরা নিজেরা যদি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো তাহলে আর কি খুবই ক্লিয়ারলি বুঝতে পারবা। বুঝছো, এগুলো আসলে এক্সপেরিমেন্টের জিনিস তো, নিজে নিজে করে করে দেখতে হবে, তাহলে তোমরা মোটামুটি এগুলো নিয়ে খুব ভালো আইডিয়া পাবা আর কি। যাই হোক, এর পরের প্রশ্নের দিকে যাই, চলো দেখো কি বলছে। কোন মাধ্যমে মনে করো হচ্ছে শব্দের বেগ সবচেয়ে বেশি? অনেকে চোখ বন্ধ করে লোহা দাগাবেন না, লোহার থেকেও বেশি বেগের শব্দ এখানে আছে, লোহার থেকেও বেশি। লোহার থেকেও বেশি শব্দের বেগ কোথায় হয়? ওটা হচ্ছে হীরা। হীরা, হীরা হচ্ছে অনেক বেশি শক্ত, হীরাতে। এটা মাথায় রেখো। শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত? বলতো শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত? অনেকে চোখ বন্ধ করে কোনো একটা দাগায় দিবে, উত্তর হবে জিরো। আই ক্যান জিরো। মনে রাখবা শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ। শব্দ কেমন তরঙ্গ বলতো? যান্ত্রিক তরঙ্গ। এবং শব্দ চলাচলের জন্য মাধ্যম মাস্ট, মিডিয়াম লাগবেই।
মাধ্যম লাগবেই, মিডিয়াম মাস্ট, মিডিয়াম লাগবেই, সবচেয়ে জন্য মাধ্যম লাগবেই। তো যেহেতু মাধ্যম নাই, আমরা জানি শূন্য মাধ্যমে কোনো মাধ্যম নাই, নো মিডিয়াম। তো সেইখানে আমাদের শব্দের দ্রুতি কত হবে বলো? 0 মিটার পার সেকেন্ড। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, বলছি নিচের কোনটিতে শব্দের বেগ বেশি? লোহা, রূপা, পানি, বায়ু। রূপাও হবে না, পানিও হবে না, বাতাসও হবে না। ইওর অ্যান্সার উড বি লোহা। লোহাতে সবচেয়ে বেশি হবে, এটা মাথায় রেখো। এবার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাঁদে শব্দের বেগ কত মিটার পার সেকেন্ড? চাঁদে ডেফিনেটলি অ্যান্সার কত হবে? 0। কেন? কারণ চাঁদে বাতাস নেই। দ্যাট মিনস কি? চাঁদে নো মিডিয়াম। আর মিডিয়াম যদি না থাকে, সো শব্দটা কেমন তরঙ্গ আমরা জানি? শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। সো ভেলোসিটি হবে কত? অ্যাকচুয়ালি 0। কোনো ভেলোসিটি থাকবেই না। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। এরপরের প্রশ্ন চলো দেখি কি বলছে। পরিবেশের সকল শব্দ আমরা শুনতে পাই না কেন? তোমরা জানো একটা টার্ম ছিল তোমাদের বইয়ে, শ্রাব্যতার সীমা। ঠিক আছে, শ্রাব্যতার সীমা বলে একটা টার্ম আছে তোমাদের বইয়ে, শ্রাব্যতার সীমা। একটা সুস্থ মানুষের জন্য শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। অর্থাৎ একটা সুস্থ মানুষ 20 হার্জের কম, এটাকে বলে শব্দেতর শব্দ, ইনফ্রাসাউন্ড, শুনতে পারে না। আবার 20 হার্জের বেশি, এটাকে বলা হয় শব্দোত্তর সাউন্ড বা আল্ট্রাসাউন্ড। এই শব্দ একটা সাধারণ মানুষ শুনতে পারে না। অর্থাৎ মানুষের একটা লিমিট আছে, লিমিটেশন আছে সকল শব্দ শুনতে পারার বা না পারার। তারপর বলছে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, সুন্দর করে এটার অ্যান্সারটা পিক আপ করে দেওয়া যাবে। আমরা জানি যখন সেম মাধ্যম থাকে, সেম মাধ্যম হলে লাইক বায়ু মাধ্যম অর অনলি পানি, বায়ু মাধ্যম হলে বা সেম মাধ্যম হলে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের মাধ্যমের ঘনত্বের সাথে কি বলতো? ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। তোমরা বড় হলে ল্যাপ্লাসের ফর্মুলাটা থেকে দেখবা শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের সাথে মনে করো কি বলতো? ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখায়। এখন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। বাতাসের মনে করো আর্দ্রতা বেশি, আস্তে আস্তে বুঝবা। প্রথম কথা, আর্দ্রতা বেশি মানে কি? বাতাসে জলীয় বাষ্প বেশি। আর্দ্রতা বেশি মানে হচ্ছে জলীয় বাষ্প বেশি কোথায়? বায়ুতে জলীয় বাষ্প বেশি। বাতাসে জলীয় বাষ্প যত বেশি হবে তত কি হবে তোমরাই বলো? বাতাসে জলীয় বাষ্প মানে বাতাস হালকা হয়ে যাবে। অর্থাৎ হালকা হয়ে যাবে বাতাস, হালকা হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি কি বাতাসের ঘনত্ব, ঘনত্ব কি হয়ে যাবে? কমে যাবে। আর ঘনত্ব যত কমে শব্দের বেগ কতই হয়? তত বাড়ে। ঘনত্ব কমলে কি হয় বলো? শব্দের বেগ বাড়ে। অর্থাৎ ঘনত্ব যত কমবে শব্দের বেগ তত বাড়বে। অর্থাৎ মাধ্যম যত বেশি ভেজা হবে, সিক্ত হবে, তত বেশি শব্দের বেগ বাড়তে থাকবে। বুঝতে পারছো? এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া হালকা কি করে হয়ে যায়? জলীয় বাষ্প বাড়লে বাতাসের ঘনত্ব কেন কমে? নর্মালি চিন্তা করো, এটা হচ্ছে একটা অ্যাটমসফিয়ার। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, নাইট্রোজেনের হচ্ছে 28 গ্রাম। ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম। এই সকল কিছু কমে মনে করো বাতাসে জলীয় বাষ্প বেড়ে গেল, খালি জলীয় বাষ্পের ক্ষেত্রে এই পরিমাণটা হচ্ছে আমরা জানি 18 গ্রাম। 18 গ্রাম, তাহলে খেয়াল করে দেখো এমনিতে বাতাস কি হয়ে যাচ্ছে? হালকা হয়ে যাচ্ছে না? যত জলীয় বাষ্প বাড়তেছে তত বাতাস কি হয়ে যাচ্ছে বলো? হালকা হয়ে যাচ্ছে। ঘনত্ব কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এভাবে সূত্রে দেখা যাচ্ছে যে ঘনত্ব যত কমবে শব্দের বেগ তত বাড়বে। এভাবেই শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল হয়ে থাকে। আমার মনে হয় তোমরা ধরতে পারছো। সো চলো আমরা এর পরের ম্যাথের দিকে যাওয়ার চেষ্টা করি। কি বলছে দেখো, একটা কূপের গভীরতা কত? একটা কূপের গভীরতা হচ্ছে 100 মিটার। খুবই সুন্দর প্রশ্ন, ভালো করে দেখবা। আচ্ছা, এরপর কি বলছে? গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কূপের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এখানে বলছে কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো।
তাপমাত্রা বের করতে হবে কূপের এলাকার। ভাই এটা কিভাবে বের করবো? আরে ভাই ভাই তো তাপমাত্রা চ্যাপ্টার তো আমাদের নাই। ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে না রে ভাইয়া, এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে নাই। এটাও সলভ করা যাবে। কিভাবে সলভ করতে পারবো? তো তোমাদেরকে সেই সলভিংটা আমি এখন দেখাই, ভালো করে লক্ষ্য করো, এমনি তোমরা বুঝতে পারবা। প্রথমত খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের কুয়া। কুয়াতে পানি আছে বলছে 1/4, এতটুকু অংশ, 1/4 অংশ পানি আছে। টোটালটা হচ্ছে 100 মিটার। নিচের অংশটা কত বলতো? 1/4 মানে 25 মিটার। তাহলে উপরের অংশটা কত হবে? 75 মিটার বা 75 মিটার। উপরের অংশটা কত হবে বলো? 75 মিটার হবে। উপরের অংশটা হবে 75 মিটার বা 75 মিটার। এবার লক্ষ্য করে দেখো, সাউন্ডটা ক্রিয়েট করছো মনে করো এই সারফেস থেকে, এইখান থেকে সাউন্ড ক্রিয়েট করছো। ঠিক আছে, সাউন্ড ক্রিয়েট করার পরে কি হয়েছে? এই সাউন্ডটা গেল, বাড়ি খেলো, দেন আবার আসলো। মানে জাস্ট তোমরা কনসেপ্টটা বুঝছো, এমনি ব্যাখ্যাটা বুঝছো, পরে আমি আরো ডিটেলসে বুঝাবো। এটাকে বলা হয় প্রতিধ্বনি বা প্রতিফলন, শব্দের প্রতিফলন। স্বাভাবিক কথা, শব্দ গেল, কুয়ার যে পানির স্তর সেখানে বাড়ি খেলো এবং ফিরে আসলো, এতটুকু আপাতত চিন্তা করলেই হবে। ঠিক আছে, তাহলে বলো তো কেন এরকমটা হইলো? বাতাস থেকে পানিতে গেছে, এক মাধ্যম থেকে আরেক মিডিয়ামে যাওয়ার আগে শব্দ কি করছে? গেল, বাড়ি খেয়ে কিছুটা ফিরে আসছে, মানে কি শব্দের এখানে প্রতিফলন হয়েছে। কতটুকু পথ অতিক্রম করলো? গেল ডি, আসলো ডি। বলো তো টোটাল পথ কতটুকু? টোটাল কতটুকু পথ গেছে? টোটাল পথ হচ্ছে তাহলে কত? 2D। বুঝতেই পারছো, মানে কত হবে? তাহলে বোঝা যাচ্ছে ভাইয়া, 75 × 2, এত মিটার, মানে কত? 150 মিটার পর্যন্ত গেছে। আচ্ছা, সময় টি কতটুকু লাগছে? প্রশ্নে বলে দিছে 0.44 সেকেন্ড। তোমরা বলো ভাই এটা আবার কেমনে কি? বলছে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেছে। প্রতিধ্বনি মানে কিছুই না, শব্দের প্রতিফলনের পরে যে শব্দটা যে আমরা আরেকবার শুনতে পাই, পুনরায় যে আমরা শুনতে পাই, এটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। পুনরায় যে শুনতে পাওয়ার যে ঘটনাটা, এটাকে বলা হয় প্রতিধ্বনি। ঠিক আছে, এই টাইমটাও আমাদের বলে দিছে কতটুকু? 0.44 সেকেন্ড। এভরিথিং গিভেন, কি সুন্দর করে গুছিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের টার্গেটটা হচ্ছে আমরা একটু একটু করে বের করব যে কিভাবে কি করা যায়। তাহলে শব্দের বেগটা চলো বের করি। বেগ কেমনে বের করব? আমরা জানি যে শব্দের বেগ ভি ইকুয়াল টু কি বলো? এটা আমরা ভি ধরলাম। হ্যাঁ, ভি সমান কি? এস বাই টি। বেগ হচ্ছে কি? সরণ বাই সময়, তাই না? দূরত্ব বাই সময়, যাই বলো না কেন। এখানে দূরত্বটা কতটুকু তোমরাই আমাকে বলো। 2D। দেখতেই পাচ্ছ, দূরত্বটা কতটুকু বলো তো? 2D ডিভাইডেড বাই টি। 2D কত? 150। আর টাইম কত? 0.44। বসাই দিলেই একবারে ক্যালকুলেট করি চলো, আসে 340.91 এত মিটার পার সেকেন্ড। এতটুকু মনে হয় বুঝতেই পারছো। এটা হচ্ছে ওই মুহূর্তে ওই এলাকার, মানে ওই কূপের এলাকার শব্দের বেগটা বের হয়েছে। এখন লাগবে কি? কূপের এলাকার তাপমাত্রা। ধরি এই তাপমাত্রাটা হচ্ছে টি, আমরা জানি না। এখন বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বাতাসে কত? শব্দের বেগ বায়ুতে কত? আমরা জানি, কত জানি করছিলাম? 330 দিয়ে করছিলাম। তো 330 দিয়েই করি চলো, 330 দিয়ে করি। এই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা হচ্ছে টি নট ধরলাম, আর এই বায়ুতে শব্দের বেগটা ধরলাম হচ্ছে, আমরা বায়ুতে বেগ, বায়ুতে শব্দের বেগটা আমরা ধরলাম হচ্ছে আহ দাঁড়াও, বায়ুতে শব্দের বেগটাকে আমরা ধরলাম ভি নট। তাহলে বলো সেই ল্যাপ্লাসের ফর্মুলাটা। T2/T1, T2/T1, T/T0 ইকুয়াল টু, এভাবে করবো? এভাবে করলে বুঝতে পারবো না, একটু ভেঙে ভেঙে করি, দাঁড়াও 1 মিনিট। V2/V1 সমান √T2/T1। তাহলে এটাকে লেখা যাবে কিভাবে বলো? V/V0 ইকুয়াল টু √T/T0। ঠিক আছে, দেখো ভি এর মান কত? 340.91। ভি নট এর মান কত? 330 ইকুয়াল টু √T, আমি জানি না। টি নট কত? 273 কেলভিন। এখান থেকে সলভ করলে টি এর মানটা বের হয়ে যাবে। টি এর মানটা কত আসে আমি তোমাকে এখানে বলে দিই, আমি জাস্ট করে ফেলছি। টি এর মানটা আসে 291.35 কেলভিন। সেলসিয়াস কনভার্ট করো, -273 ডিগ্রি সেলসিয়াস দিয়ে মাইনাস করে দাও, তাহলে কত হবে দেখো তো? 28, এটা 18.35 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের
অ্যান্সার। সো তরঙ্গ শব্দ চ্যাপ্টারে আমরা সামারিটা নিই, যা যা পড়াইলাম শুরু থেকে এখানে দেখো। এট ফার্স্ট আমরা পড়ছিলাম কি, এট ফার্স্ট আমরা দেখেছিলাম তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি, তারপরে পড়লাম আমরা এমসিকিউ কিছু কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন্স দেখার পরে এরপরে চলে গেছি আমরা কোথায়, আমাদের রিটেনে। রিটেনে আমাদের এখানে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের এই কোশ্চেনটা। এখানে যেহেতু বাতাস সেম, দুইটার মাধ্যমে বাতাস একই মিডিয়াম, তাই ফ্রিকোয়েন্সিটা আলাদা হয়েছে, কারণ দুইজনের স্বরযন্ত্র বা স্বরযন্ত্র বা হচ্ছে তোমার হচ্ছে দুইজনের ক্ষেত্রেই দুইজনের ভোকাল কর্ড আলাদা আলাদা পুরুত্বের হবে। সো ডিফারেন্ট ডিফারেন্ট তারা কি পাবে, ফ্রিকোয়েন্সি পাবে। সো ল্যামডাও চেঞ্জ হবে। এরপরে এই অনুযায়ী ম্যাথ করলাম কিছু আমরা। এই ম্যাথ গুলো করার পরে তারপর ইন্টারেস্টিং একটা ম্যাথ করছিলাম যে আমরা একটা কোম্পানি কতটুকু দূরত্ব চাই, 40টা কোম্পানি কতটুকু দূরত্ব চাই। এটা করার পরে বিয়োগ করছি। এরপরে এই ম্যাথটাই যে ভি সমানুপাতিক রুট ওভার টি, সেটা আমি পড়াইছি তোমাদেরকে একটু পরে। এটা হচ্ছে ল্যাপ্লাসের সেই ফর্মুলাটা থেকে। তারপরে আমরা দেখলাম যে ল্যামডা ডাব্লিউ থেকে ল্যামডা এয়ার কখন কোনটা মাইনাস করবা। সবসময় মনে রাখবা ভি সমান এফ ল্যামডা, ভি এর সাথে ল্যামডা সমানুপাতিক। ল্যামডা যেটার ভি বড় সেটা ল্যামডাও বড় হবে, ওই বড়টা থেকে ছোট ল্যামডাটাকে মাইনাস করতে হবে, এই কথাটা মাথায় রাখবা সবসময়। তারপরে করতে করতে আমরা বেসিক কিছু এমসিকিউ সলভ করলাম এবং দেখছি বারবার যে শব্দ চলাচলের জন্য মাধ্যম মাস্ট, মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারবে না। দেন পড়ার পরে আমরা তোমার চলে আসলাম কিছু বেসিক কথাবার্তাতে। এই জায়গাটা বারবার একটা জিনিস বলছি যে হালকা কেন হচ্ছে, কারণ পানি জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে, জলীয় বাষ্পের ভর হচ্ছে মাত্র 18 গ্রাম, সেই জায়গায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের ভর দেখো কত বেশি বেশি, আণবিক ভর 32, 28, 44 গ্রাম করে করে। এই জন্য বাতাস হালকা হয়ে যায়, ঘনত্বটা কমে যায়, শব্দের বেগ কি হয়েছে বলো, বেড়ে যায়। তারপরে আমরা একটা ম্যাথ দেখলাম, বেসিক ম্যাথ, এবং চলে আসলো আমাদের লাস্ট স্লাইড। বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে। সো এই ছিল আমাদের লেকচার 2। চলো আমরা শুরু করে ফেলি লেকচার 3। স্টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।